প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড-19 কারণে অনেক দিন ধরে তোমাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। তোমাদের লেখাপড়া যে ব্যাপক ক্ষতি হচ্ছে এটা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে পাঠদান করব নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের নবম অধ্যায়ের বিপণন। নবম অধ্যায়ের বিপণন সম্পর্কে আলোচনা করব। আজকে আমি যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিপণনের সংজ্ঞা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালী, ধারণা ও প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আগামী নভেম্বরের 28 তারিখ থেকে তোমাদের তৃতীয় বিশেষ মূল্যায়ন পরীক্ষা শুরু হবে। কিছুদিনের মধ্যে তোমাদেরকে রুটিন সিলেবাস দেওয়া হবে। ওই পরীক্ষায় এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করি বিপণন। বিপণন কি? বিপণন কি? এটা কি দেখো তো, এটা হচ্ছে একটা মার্কার। আমি শিক্ষক এইটা ব্যবহার করছি, তাই না? আমি হলাম কি বক্তা। কিন্তু এই মার্কার যিনি উৎপাদন করেছেন তাকে বলা হয় উৎপাদনকারী। ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান আমার বিদ্যালয়ের আশেপাশে নেই, ঠিক আছে? তাহলে এই উৎপাদনকারী এইটা উৎপাদন করার উদ্দেশ্য হচ্ছে এর পণ্যতা যদি ভোক্তা নিকট পৌঁছে, অর্থাৎ ভোক্তা এই পণ্যতা ক্রয় করবে টাকা দিয়ে, তাহলে উৎপাদনকারী তার কাঙ্ক্ষিত মনোভাব অর্জন করবে। তার অর্থ হচ্ছে, তাহলে এখানে আমরা কি বুঝি যে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রির কাজকে সাধারণ অর্থে বিপণন বলে। সাধারণ অর্থে বিপণন কাকে বলে? পণ্য দ্রব্য ক্রয় বিক্রির কাজকে বিপণন বলে। ইংরেজিতে তাকে বলা হয় কি মার্কেটিং, ঠিক আছে? আরও যদি আমরা ব্যাপক অর্থে যদি আমরা বলি, উৎপাদন পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যে সকল কার্যাবলী সম্পাদিত হয় তাদের সমষ্টিকে বলা হয় বিপণন, ঠিক আছে? আবার দেখো, পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারের নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে। এই বিপণনের আরেকটি বাংলা আছে প্রতিশব্দ, হচ্ছে কি বাজারজাতকরণ, ঠিক আছে? তাহলে এই যে আমি যে মার্কারটা ব্যবহার করতেছি এটা আমি উৎপাদন করি নাই, নিশ্চয়ই এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। আমি হলাম কি ভোক্তা বা ব্যবহারকারী। তাহলে এই যে উৎপাদনকারীর থেকে, যেমন উৎপাদনকারীর এই মার্কারের উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পারে হয়তো ঢাকার গাজীপুর, বা নরসিংদী, বা হতে পারে চট্টগ্রামের এই যে কালুরঘাট, বা পতেঙ্গা, বা ফুসলাহাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, তাই না? কিন্তু আমি ভোক্তায় সহজে কী করতেছি, ব্যবহার করতেছি, ঠিক আছে? এই উৎপাদনকারী তার উৎপাদন স্থান থেকে এই পণ্যটা আমার কাছে পৌঁছে দিতে গিয়ে এই মাঝপথে অনেকগুলো কার্যাবলী কী হয়েছে, সম্পাদিত হয়েছে, কিছু প্রক্রিয়া কী হয়েছে, সম্পাদিত হয়েছে। এই যে সমষ্টিকে বলা হয় কি বিপণন বা মার্কেটিং, ঠিক আছে? অর্থাৎ এই কাজগুলো কি কি?
ক্রয় বিক্রয়, অর্থাৎ একজনে ক্রয় করবে একজনে কী করবে, বিক্রি করবে। এটা হচ্ছে বিপণনের 1 নম্বর কাজ। 2 হচ্ছে যেমন মনে করো গাজীপুর থেকে উৎপাদিত পণ্য যদি সত্যিকারের ভোক্তা ব্যবহার করে বা অন্যান্য এলাকার ভোক্তা ব্যবহার করে, তাহলে ওই পণ্যটা সত্যিকার পৌঁছতে কি সত্যিকারে পৌঁছতে হলে কিসের প্রয়োজন, পরিবহনের প্রয়োজন। তারপর উৎপাদিত পণ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে এটা ভোক্তার নিকট পৌঁছানো যায় না, একটা নির্দিষ্ট জায়গায় থেকে নিরাপদে সংরক্ষণ করতে হয়। একে বলা হয় কি, গুদামজাতকরণ, সমিতিকরণ, পর্যায়িতকরণ। এই যে কাজ, যে কথা আমরা বলেছি, এই যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় বিপণন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপণনের ধারণা পেয়েছি, সংজ্ঞা পেয়েছি। বিপণনের সংজ্ঞা কি? আবার শোনো, দেখো, সাধারণ অর্থে ক্রয় বিক্রির কাজকে বিপণন বলা হয়। বিপণন শব্দটি ব্যবহার করতে ব্যবহৃত হয় প্রকৃততে বিপণনের ধারণা অনেক ব্যাপক। যদি আমরা আরও ব্যাপকভাবে যদি বলি, তাহলে তারা কি, পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বাজারজাতকরণ বা বিপণন বলে। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতিকরণ, পর্যায়িতকরণ সহ যাবতীয় কাজের সমষ্টি হলো কি, বিপণন। ঠিক আছে। তাহলে আধুনিক ব্যবসায় ক্ষেত্রে বিপণনের বিশেষ গুরুত্ব রয়েছে। একজন উৎপাদনকারী যখন পণ্য উৎপাদন করে, তার একটা লক্ষ্য থাকে কী করা, মুনাফা অর্জন করা। কারণ ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি, মুনাফা। তাহলে উৎপাদনকারী পণ্য উৎপাদন করলে তার কাজ শেষ হয়ে যায় না। এখানে সবচেয়ে যে জটিল কাজ, সেটা হচ্ছে যার উদ্দেশ্যে এই পণ্যটি উৎপাদন করেছে, অর্থাৎ এই পণ্যের ভোক্তা যিনি, ব্যবহারকারী যিনি, তার নিকট খুব দ্রুত পৌঁছে দেব। ঠিক আছে। কারণ ভোক্তার নিকট পৌঁছে দিতে পারলে উৎপাদনকারীর লক্ষ্য অর্জিত হয়। কারণ ভোক্তা বা ব্যবহারকারী অর্থ দিয়ে ওই পণ্যটি কী করে, ক্রয় করে। ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে আধুনিক ব্যবসার ক্ষেত্রে বিপণনের বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক আছে। কারণ পণ্য উৎপাদন করে শুধু কোনো ব্যবসা সংগঠনে সকলে নির্ভর করে না, যদি না সেই পণ্য বা সেবা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায়। বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তার মধ্যে ভোক্তাগণ একটা মানসম্মত পণ্য বা সেবা পেয়ে থাকে। কার্যকর বিপণন উৎপাদনের বৃদ্ধিতে সহায়তা করে। যদি বিপণন প্রক্রিয়াতে যদি কার্যকর হয়, তার উৎপাদন বৃদ্ধি পায়। কারণ পণ্যের যত বেশি ভোক্তা সৃষ্টি হবে, পণ্যের উৎপাদন বৃদ্ধি হবে। পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বৃদ্ধি হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ঠিক আছে। দেশে শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি সাধিত হয়, ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। তাহলে এখানে একটা লক্ষণীয় দেখো, আমাদের দেশের যত লোক বিভিন্ন সেক্টরে নিয়োজিত আছে, তার বেশিরভাগ লোক নিয়োজিত আছে কোথায়, বিপণনে। ঠিক আছে। তাহলে এবার আসো বিপণনের কার্যাবলী। আমরা আগে বলেছি যে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট বা ব্যবহারের নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো কার্যাবলী সম্পাদিত হয়, তাদের সমষ্টিকে বলা হয় বিপণন। তাহলে এখন আমরা আলোচনা করব বিপণনের কার্যাবলী। বিপণনের 1 নম্বর কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। 2 হচ্ছে পরিবহন।
আমরা আলাদা করে বলি, 1 ক্রয়, 2 বিক্রয়, 3 পরিবহন, 4 গুদামজাত করণ, 5 হচ্ছে প্রমিতকরণ, প্রমিতকরণ, 6 হচ্ছে পর্যায়িতকরণ, পর্যায়িতকরণ, 7 হচ্ছে মৌলিকীকরণ, 8 হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ, 9 হচ্ছে ভোক্তা বিশ্লেষণ, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা বিপণনের সংজ্ঞা দিয়েছি। সাধারণ অর্থে বিপণন বলতে আমরা ক্রয় বিক্রয়ের কাজকে বুঝে থাকি। ব্যাপক অর্থে বিপণন বলতে আমরা বুঝি উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো কার্যাবলী সম্পাদিত হয় তাদের সমষ্টিকে বলা হয় বিপণন। আধুনিক ব্যবসায়ী বিপণনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কার্যকর বিপণনের মাধ্যমে পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে শিল্প বাণিজ্যের প্রসার ঘটে, শিল্প বাণিজ্যের উন্নতি হয়, সেবার উন্নতি সাধিত হয়, ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়। একটি দেশে সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় বিপণন সেক্টর। ঠিক আছে, তাহলে কোনো পণ্য উৎপাদন করাই উৎপাদনকারীর একমাত্র কাজ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিল কাজটি হলো ওই উৎপাদিত পণ্য ভোক্তা বা ব্যবহারীর নিকট পৌঁছে দেওয়া। যত দ্রুত পণ্যটি ভোক্তার নিকট পৌঁছে দেওয়া যাবে ততই দ্রুত ওই উৎপাদিতকারী প্রতিষ্ঠানের উন্নতি হবে। ঠিক আছে, তাহলে এই বিপণনের কতগুলো কার্যাবলী রয়েছে আমি এখানে উল্লেখ করেছি। 1 হচ্ছে ক্রয়, 1 নম্বর কাজ হচ্ছে কি ক্রয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার আমি একটা আলোচনা করি। দেখো এই বিপণন উৎপাদনকারী আর ভোক্তার মধ্যে একটা কি সেতু বন্ধন হিসেবে কাজ করে। বিপণনের মাধ্যমে পণ্য সেবা মালিকানাগত, স্থানগত ও সময়গত সুযোগ সৃষ্টি হয়। তাহলে বিপণনের মাধ্যমে কোন ধরনের সুযোগ সৃষ্টি হয়? মালিকানাগত সুযোগ সৃষ্টি হয়। যেমন বিপণনের ফলে এই মালিকাত্তা আমার হাতে পৌঁছেছে, আমি একজন ব্যবহারকারী বা ভোক্তা। আমি যখন অর্থ দিয়ে পণ্যটা ক্রয় করেছি, এখন এই পণ্যটার মালিক আমি। তাহলে কি সৃষ্টি হয়েছে? মালিকানাগত। 2 হচ্ছে স্থানগত। এটা উৎপাদন হয়েছে মনে করা ঢাকার গাজীপুরে, আমি ভোক্তা চট্টগ্রামে। তাহলে ঢাকা থেকে চলে আসছে চট্টগ্রামে, আমার হাতে এই পণ্যটা পৌঁছে গেছে। তাহলে এখানে কিসের মাধ্যমে পৌঁছেছে? পরিবহনের মাধ্যমে। তাহলে তা কী হলো? স্থানগত সুযোগ সৃষ্টি হলো। এবছর সময়গত, হ্যাঁ, কিছু কিছু পণ্য আছে, ধরো এটা এই উৎপাদন হয় কোথায়? এই যে শীত ঋতুতে, হ্যাঁ, কিন্তু আমরা ব্যবহার করি, আমাদের ওই পণ্যের
চাহিদা সব ঋতুতে রয়েছে, যেমন বর্ষা ঋতুতেও রয়েছে, কিন্তু বর্ষা ঋতুতে এই পণ্য উৎপাদিত হয় না, কিন্তু বর্ষা ঋতুও ওই পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে, ভোক্তা শ্রেণী রয়েছে। তাহলে একজন প্রদানকারী অধিক মুনাফা অর্জনের জন্য কী করতে পারে? ওই পণ্যকে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করে, যে বর্ষা ঋতুতে পণ্য উৎপাদিত হয় না ওই সময় কী করতে পারে? বাজারজাতকরণ করতে পারে। তাহলে ওই সময় যদি বাজারজাতকরণ করা যায় তাহলে অধিক মুনাফা অর্জন সম্ভব। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে সময়গত সুযোগ সৃষ্টি হয়েছে, এক সময় উৎপাদিত পণ্য আমরা অন্য সময় আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিপণনের প্রথম কাজ হলো কি? ক্রয়। ক্ষয় হচ্ছে বিপণনের কি কাজ? এটা অন্যতম কাজ। ক্ষয় হচ্ছে বিপণনের কি কাজ? অন্যতম কাজ। ঠিক আছে। নিজস্ব ব্যবহার বা পুনঃ বিক্রির জন্য পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে হয়। পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। এই পণ্যগুলো আমরা পুনঃ বিক্রির জন্য আমরা কি করি? ক্রয় করি। এই ক্রয়ের মাধ্যমে কি সৃষ্টি হয়? মালিকানা সৃষ্টি হয়। পণ্য ক্রয়ের মাধ্যমে মালিকানা কি সৃষ্টি হয়। যেমন আমি পণ্যটা ক্রয় করেছি, এই পণ্যের মালিক আমি। ঠিক আছে। দুই হচ্ছে বিক্রয়। বিপণনের অন্যতম আবশ্যকীয় কাজ হচ্ছে পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা। তো বিপণনের একটি আবশ্যকীয় কাজ হচ্ছে কি? ক্রেতা ও বিক্রেতাকে কি করা? একত্রিত করা। বিক্রির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। এই বিক্রির মাধ্যমে কি হলো? পণ্যের মালিকানা কি হয়? মালিকানা হস্তান্তর হয়। বিক্রির মাধ্যমে পণ্যের মালিকানা কি হয়? হস্তান্তর হয়। পণ্য বা সেবা চাহিদা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান, মূল্য নির্ধারণ বিক্রির সাথে কি জড়িত। তাহলে বিক্রির মাধ্যমে কি সৃষ্টি হয়? পণ্যের মালিকানা হস্তান্তর হয়। যেমন মনে করো আমি এই পণ্যটা ক্রয় করেছি, আবার আমি আপনাদের কাছে বিক্রি করে দিই, তাহলে মালিকানা কি হবে? হস্তান্তর হবে। যার হাতে যাবে এখন সেই পণ্যের কি হবে? মালিক হবে। 3 হচ্ছে পরিবহন। দেখো, পরিবহন পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। তাহলে পরিবহন পণ্যের উপযোগ সৃষ্টি করে, স্থানগত উপযোগ বা চাহিদা সৃষ্টি করে। যেমন ধরে বললাম এই পণ্য উৎপাদিত হয়েছে কোথায়? ঢাকার, গাজীপুরে, নরসিংদীতে, তাই না? কিন্তু আমি চট্টগ্রামে বসে এই পণ্যটা আমি কি করতে ব্যবহার করতে পারতেছি, এর একমাত্র কারণ পরিবহনের মাধ্যমে। ঠিক আছে। তাহলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে, মানে এক স্থান উৎপাদিত পণ্য অন্য স্থানের লোকেরা কি করতে পারতেছে? ব্যবহার করতে পারতেছে, একমাত্র কিছু কারণে পরিবহনের কারণে। গুদামজাতকরণ। দেখো, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয়? সময়গত উপযোগ। ওই যে আমি আগে বলেছি, এক ঋতুতে উৎপাদিত পণ্য অন্য ঋতুতেও কি করা যায়? ব্যবহার করা যায় কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের সকল পর্যায়ে পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক পণ্য বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়, কিন্তু ব্যবহার হয় সারা বছর। বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য সে সকল পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। যেমন শীতকালে উৎপাদিত গোলালু, টমেটো সারা বছর আমরা গুদামজাতকরণের করে পেয়ে থাকি। ঠিক আছে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? মনে করো এক সময় উৎপাদিত পণ্য
যেমন মনে হয় টমেটো, এই যে গোলালু, এই যে শীত ঋতুতে উৎপাদিত হয়, কিন্তু সারা বছরের কি রয়েছে চাহিদা রয়েছে। তাহলে অন্যান্য সময়ে ব্যবহারের জন্য উৎপাদনকারীরা কী করে এই পণ্যগুলোকে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করে। ফলে আমরা এক সময় উৎপাদিত পণ্য অন্য সময় আমরা কী করতে ব্যবহার করতে পারি, অর্থাৎ এর ফলে সময়গত সুযোগ সৃষ্টি হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্য মূল্য স্থির করা হয়। আমাদের এই পণ্যটা কত টাকা বিক্রি করব, দাম কত হবে, এই যে পণ্যের মূল্য এটা স্থির করা হয় কিসের মাধ্যমে? প্রমিতকরণের মাধ্যমে। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ আমরা বিবেচনা করব, এর একটা আকার বিবেচনা করব, এর রং বিবেচনা করব, স্বাদ এটা কী করবো বিবেচনা করব। এগুলোর উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। ফলে কি দেখা যায়, পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় ও বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। যদি বলি প্রমিতকরণের উপকারিতা কি, তখন আমরা বলবো কি পণ্যের প্রমিতকরণের ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া কী হয়, সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। এরপর পর্যায়িতকরণ হচ্ছে মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ কি ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। এর ফলে বিক্রি কী হয়, সহজ। বুঝতে পেরেছ? যেমন মনে করো 250 গ্রাম চিনি, 500 গ্রাম চিনি, 1 কেজি চিনি কতগুলো প্যাকেট করলাম, এবার বিভিন্ন ক্ষেত্রে আমরা কী করলাম, ভাগ করলাম। ঠিক আছে, এর ফলে বিক্রি কী হয়, সহজ হয়। ঠিক আছে, মুরুকীকরণ। তাহলে 6 নম্বর কাজ হচ্ছে 7 নম্বর বিপণনের 7 নম্বর কাজ হলো মুরুকীকরণ। মুরুকীকরণ কি দেখো, পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মুরুকীকরণ বলা হয়। তাহলে মুরুকীকরণ কাকে বলে? পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মুরুকীকরণ বলা হয়। যেমন তুমি যদি একটা ফ্রিজ কিনো, টেলিভিশন কিনো, দেখবে একটা বক্স দায়িত্ব কী করেছে, আবৃত করা হয়েছে। আবার যদি আমরা 5 লিটার তরল দুধ কিনি, একটা প্যাকেট, এটা একটা প্যাকেট দুধ একটা প্যাকেট করেছে না, এটাকে বলা হয় কি মুরুকীকরণ। যেমন ফ্রিজ, টেলিভিশন, সাবান এবং কৃষিজাত পণ্য যেমন পাস্তুরিত দুধ, মাছ, মাংস ইত্যাদির বিক্রয়ও ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা মুরুকীকরণের উপর নির্ভর করে। এই পণ্যগুলো ক্রেতার নিকট বা বিক্রেতার নিকট কতটুকু গ্রহণযোগ্য সেটা নির্ভর করবে কিছুর উপর, মুরুকীকরণের উপর। তথ্য সংগ্রহ। এরপর 8 নম্বর কাজ হলো তথ্য সংগ্রহ। পণ্য বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করাও বিপণনের অন্যতম কাজ। পণ্যটা কেমন, বাজারে এর চাহিদা কেমন রয়েছে, কোন ধরনের ভোক্তা রয়েছে, এই যে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে বিপণনের কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেতা ভোক্তাদের পছন্দ রুচি কেমন, সেই সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করতে হয়। আমি একটা পণ্য বাজারজাতকরণের আগে, উৎপাদনের আগে আমাকে জানতে হবে ওই পণ্যের চাহিদা আসে কিনা, ভোক্তা আসে কিনা। ঠিক আছে, ক্রেতা বা ভোক্তা কোন ধরনের পণ্যের পছন্দ, তাদের রুচিটা কেমন ইত্যাদি তথ্য, এই সম্পর্কে তথ্য সংগ্রহ করা অবশ্যই কি প্রয়োজন। হ্যাঁ, এটা বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ আমাদের উৎপাদনকারী পণ্য উৎপাদন করে কাকে কেন্দ্র করে, ভোক্তাকে কেন্দ্র করে। কারণ ভোক্তা যদি ওই পণ্য পছন্দ না করে, অর্থ দিয়ে ক্রয় না করে, তাহলে উৎপাদনকারীর যে লক্ষ্য কাঙ্ক্ষিত মূল্য অর্জন সেটা সার্থক হবে না।
অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছতে পারবে না। তাহলে বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে এই কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়, প্রসার ব্যবহৃত হয়। কারণ আমি পণ্য উৎপাদন করেছি কিন্তু বাজারে এই ধরনের পণ্যের কোনো ভোক্তাই নাই, হ্যাঁ, বা যে ধরনের পণ্য আমি উৎপাদন করেছি ওই ধরনের পণ্য ব্যবহারের জন্য রুচিসম্মত ভোক্তা নাই, তাহলে আমার পণ্য কী হবে না, ভোক্তা না থাকলে আমার পণ্য বাজারজাতকরণ করা হবে না, না হলে পণ্যের উৎপাদন ব্যাহত হবে, পণ্য উৎপাদন ব্যাহত হলে উৎপাদনকারী ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। ঠিক আছে, এছাড়া এখানে একটা কাজ রয়েছে যে উৎপাদনকারীর সাথে কর্মসংস্থান কি জড়িত। কারণ যত বেশি পণ্য উৎপাদিত হবে তত বেশি লোকের কী হবে, কর্মসংস্থান হবে। যদি পণ্য উৎপাদন ব্যাহত হয় তাহলে এখানে কর্মসংস্থান সুযোগে কী হবে, ব্যাহত হবে, ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি বিপণনের সংজ্ঞা, বিপণন কাকে বলে। সাধারণত বিপণন বলতে আমরা বুঝি ক্রয় বিক্রয়ের কাজ, অর্থাৎ ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। ব্যাপক অর্থে যদি আমরা বলি উৎপাদনের কারীর কাছ থেকে উৎপাদিত পণ্য ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো কার্যাবলী সম্পাদিত হয় তাদের সমষ্টিকে বিপণন বলে। এই যে আমরা এখানে 9টা কাজ আমরা উল্লেখ করেছি, এই কাজের সমষ্টি হচ্ছে বিপণন। তাহলে বিপণনের কাজকে আমরা এখানে 9 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ক্রয়, এক হচ্ছে বিপণনের অন্যতম কাজ, এরপরে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। 2 হচ্ছে বিক্রয়, বিক্রি হলে মালিকানা হস্তান্তরিত হয়। 3 হচ্ছে পরিবহন হলে পণ্যের স্থানান্তর সৃষ্টি হয়, অর্থাৎ এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য স্থানের ভোক্তা বা ব্যবহারকারীরা কি করতে পারে, বুক করতে পারে। ঠিক আছে, সময়গত সুযোগ, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ দেখা যায় কোন একটা পণ্য কোন একটা নির্দিষ্ট সময় উৎপাদিত হয় কিন্তু সারা বছর ব্যাপী এর ভোক্তা বা ব্যবহারকারী রয়েছে। ঠিক আছে, তাহলে সারা বছর ব্যাপী যে ব্যাপক চাহিদা রয়েছে, ভোক্তা রয়েছে, তাদের চাহিদা মেটানোর জন্য উৎপাদনকারী কি বলে ওই পণ্যকে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণের করার মাধ্যমে একটি নির্দিষ্ট উৎপাদিত পণ্য সারা বছর ব্যাপী ভোক্তাদের চাহিদা মেটানো হয়। যেমন মনে করা গুড়, আলু, টমেটো উৎপাদিত হয় শীত মৌসুমে, কিন্তু সারা বছর ব্যাপী তার কি রয়েছে, চাহিদা রয়েছে, ভোক্তা রয়েছে, তাই না? তাহলে শীত মৌসুমে উৎপাদিত পণ্য, অর্থাৎ শীত মৌসুমে উৎপাদিত পণ্য যদি আমরা সারা বর্ষা মৌসুমে যদি ব্যবহার করি তাহলে তো অধিক দামে কি উৎপাদনকারী বিক্রি করতে পারবে। ফলে কি একদিকে যে ভোক্তা চাহিদা মেটানো আসছে, অপরদিকে উৎপাদনকারীও কি করতেছে, অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। এর হচ্ছে প্রমিতকরণ। আমরা আগে বলছি প্রমিতকরণ কি, প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য সৃষ্টি করা। এর মাধ্যমে কি সৃষ্টি করা হয়, পণ্যের মূল্য সৃষ্টি করা হয় তার মাধ্যমে, প্রমিতকরণের মাধ্যমে। এই পণ্যের দাম কত হবে এটা সৃষ্টি করা হয় প্রমিতকরণের মাধ্যমে। এর পাশে পর্যায়িতকরণের মাধ্যমে আমরা পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। এর ফলে কি পণ্যের বিক্রয় সহজ হয়। মৌলিকীকরণ, পণ্যকে আকৃষ্ট সুন্দর করতে, অর্থাৎ ভোক্তার নিকট পণ্যকে আকৃষ্ট ও আকর্ষণীয়, সুন্দর এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে বলা হয় মৌলিকীকরণ। ঠিক আছে, যেমন শিব কিনো, শিবের উপর একটা প্যাকেট আছে না, এটা কত আকর্ষণীয়। অনেকে শিশুরা দেখে কি ওই শিব কবাদের এটা হয় না, এটা কি তার উপর আবরণ দেখে সে আকৃষ্ট হয়ে ওই পণ্যটা কি করে ক্রয় করে। ঠিক আছে, এর হচ্ছে তথ্য সংগ্রহ। তাহলে আমরা পণ্য উৎপাদন করার আগে আমাদের কি করতে হবে, পণ্য বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ করা বিপণনের একটি অন্যতম কাজ। ভোক্তা বিশ্লেষণ,
বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারি? ভোক্তা রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আগ্রহ এগুলো আমরা মূল্যায়ন করি। ঠিক আছে, কারণ যথাযথভাবে এই কাজটি করতে না পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার কি হয়? ব্যাহত হয়। কারণ ভোক্তা যেটা পছন্দ করে, আমি যদি সেটা উৎপাদন করি তাহলে ভোক্তা সেটা ক্রয় করবে না। হ্যাঁ, ক্রয় না করলে আমার উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন ব্যাহত হলে একজন উৎপাদনকারী কী হবে? ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। ঠিক আছে, একদিকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, উৎপাদন হ্রাস পাবে। উৎপাদন হ্রাস করলে তোমার এই যে কর্মসংস্থান ব্যাহত হবে। কর্মসংস্থান ব্যাহত হলে বেকারত্ব বৃদ্ধি হবে, জাতীয় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় শিক্ষিতরা, এই যে তুমি আমরা আলোচনা করলাম বিপণন সংজ্ঞা, বিপণনের কার্যাবলী। এখন আসো আমরা আলোচনা করব বন্টন প্রণালী ধারণা ও প্রকারভেদ। বন্টন প্রণালী কি? বন্টন প্রণালী, প্রিয় শিক্ষার্থীরা, যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারের হাতে পৌঁছে তাকে বন্টন প্রণালী বলে। এত আমরা আলোচনা করলাম বিপণন, পণ্যকে কার নিকট পৌঁছাতে হবে? ভোক্তার নিকট পৌঁছাতে হবে। তাহলে বন্টন প্রণালী কি? যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে তাকে বন্টন প্রণালী বলে। যে প্রক্রিয়ায়, যে প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ওই পণ্যের প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে বলা হয় বন্টন প্রণালী। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের বন্টন প্রণালী রয়েছে। দেখো, বন্টন প্রণালী আমরা কি বলছি এখানে? যে প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে বন্টন প্রণালী বলে। এখানে আমরা দেখো বন্টন প্রণালী প্রকারভেদ। 1 নম্বর বন্টন প্রণালী হচ্ছে কি? সরাসরি ভোক্তা নিকট বিক্রয়। সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। বলে আমরা এখানে এটা কিভাবে লিখতে পারি? বন্টন প্রণালী উৎপাদনকারী ডাইরেক্ট কি? ভোক্তা। ঠিক আছে, 2 নম্বর বন্টন প্রণালী আমরা বলতে পারি কি? খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। দেখো, তাহলে প্রথম উৎপাদনকারী উৎপাদন করবে, সে বিক্রি করবে কার কাছে? খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কিনবে কে? ভোক্তা। 3 নম্বর হচ্ছে দেখো পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে। দেখো প্রথমে তাহলে কি আসবে? উৎপাদনকারী তার জন্য বিক্রি করবে কার কাছে? পাইকারি ব্যবসায়ী। পাইকারি থেকে তার কোথায়? খুচরা ব্যবসায়ী।
খুচরা ব্যবসায়ী তাহলে হচ্ছে কি এক হচ্ছে উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে। তার মানে প্রথম কি হবে, প্রথমে উৎপাদনকারী তারপর সে কি করবে, প্রতিনিধি নির্ধারণ করবে, প্রতিনিধি থেকে যাবে খালাসে ভুক্তানি করবে। তারপর 5 নম্বর বন্ধন প্রণালী হলো তোলা প্রতিনিধি বা ও প্রতিনিধি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে। তাহলে উৎপাদনকারী এক থেকে যাবে প্রতিনিধি, প্রতিনিধি যাবে খুচরা ব্যবসায়ী, তাহলে ভোক্তা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে বন্ধন প্রণালীকে আমরা জেনেছি যে প্রক্রিয়ায় বা যে প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছে তাকে বলা হয় বন্ধন প্রণালী। এইখানে আমরা 5 ধরনের বন্ধন প্রণালী আমরা এখানে উল্লেখ করেছি। একটা সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, সরাসরি কানিকট বিক্রয়, হ্যাঁ সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী যদি সরাসরি ভোক্তার নিকট বিক্রি করলে তাকে সরাসরি বিপণন বলে। ঠিক আছে, মানে একজন উৎপাদনকারী কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়াই সে কি করলো, সরাসরি তার পণ্যটা ভোক্তার নিকট বিক্রি করেছে। যদি সরাসরি ভোক্তার নিকট পণ্যটা বিক্রি করে তাহলে তাকে বলা হয় সরাসরি বিপণন। কিছু পণ্য আছে যেমন ধান, ফল, মূল, শাক, সবজি, শিল্পজাত দ্রব্য যেমন ভূষিনী ইত্যাদি উৎপাদনকারী সরাসরি কানিকট বিক্রি করে ভোক্তার নিকট বিক্রি করে। যেমন আমি সর্বপরিমাণে কিছু সবজি চাষ করেছি, ঠিক আছে, আমি খেতে সবজিগুলি কি করলাম, সরাসরি ভোক্তার নিকট কি করলাম, বিক্রি করলাম। তাহলে এটা হবে কি সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। এর বন্ধন প্রণালী হবে কি উৎপাদনকারী ভোক্তা। 2 হচ্ছে খুচরা ব্যবসায়ী মাধ্যমে বিক্রয়। একজন উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য প্রথমে কার কাছে বিক্রি করবে, খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কে পে করবে, ভোক্তা। ঠিক আছে, এটা হলো কি 2 নাম্বার। এটা বন্ধন প্রণালী হলো কি উৎপাদনকারী থেকে যাবে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে যাবে ভোক্তা। যেমন মনে করো কৃষিজাত পণ্য আমি বিপুল পরিমাণে কি করছি, উৎপাদন করেছি, যেমন আলু মনে করো, হ্যাঁ, তাহলে এই বিপুল পরিমাণ পণ্য আমি কি করলাম, খুচরা ব্যবসায়ীর কাছে কি করলাম, বিক্রি করলাম। আর খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তা অল্প অল্প কি করবে, ক্রয় করবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর বন্ধন প্রণালী হলো উৎপাদনকারী থেকে যাবে খুচরা ব্যবসায়ী, এর কাছ থেকে তাকে যাবে ভোক্তা। 3 নম্বর হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে একজন উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য সে যখন বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করবে তখন সে কি করবে, পাইকারি নিকট বিক্রি করবে। একজন পাইকার উৎপাদনকারীর কাছ থেকে বেশি পরিমাণে কি করে, পণ্য ক্রয় করে। তখন পাইকার কি করবে, বিভিন্ন খুচরা ব্যবসায়ীর নিকট পণ্য কি করবে, বিক্রি করবে। এই খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তা তার চাহিদা মতো পণ্য ক্রয় করবে। এই তো হচ্ছে 3 নম্বর বন্ধন প্রণালী। যেমন মনে করো যদি আমরা উদাহরণ দিই, যেমন ধান, পাট, সরিষা, আম, কলা, এই যে এই ধরনের পণ্য যখন ব্যাপকভাবে উৎপাদিত হয় তখন উৎপাদনকারী সরাসরি তার পণ্য ভোক্তার দিকে বিক্রি করতে পারে না, কারণ তাকে কি করতে হয়, পাইকারদের কাছ থেকে ক্রয় করতে হয়। কারণ পাইকাররা বেশি পরিমাণে কি করে, পণ্য ক্রয় করে। তখন পাইকার কি করে,
খুচরা ব্যবসায়ীর কাছ থেকে নিকট পণ্য বিক্রি করে আর খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তা তার চাহিদামতো পণ্য ক্রয় করে। এক হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বাজারজাত করা। এটা কি অবস্থা? একজন উৎপাদনকারী কি করে তার উৎপাদিত পণ্য বিক্রির জন্য বিভিন্ন এলাকায় প্রতিনিধি বা এজেন্ট কি দেন, নিয়োগ দেন। ওই প্রতিনিধি এজেন্ট কি করে কাছ থেকে ভোক্তা তার পণ্য সরাসরি কি করে ক্রয় করে। যেমন মনে করো উৎপাদনকারীগণ অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তা নিকট শিল্প সামগ্রী বিক্রি করে থাকে। যেমন বিভিন্ন প্রকার ইলেকট্রিক সামগ্রী, যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, কৃষি উপকরণ যেমন সার, বীজ, এই পদ্ধতিতে বিপণন করা হয়। সাধারণত এই পদ্ধতিতে বিপণন করা হয় বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী। যেমন ফ্রিজ কোম্পানি মনে করে কি করলো যে বিভিন্ন চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জেলায় তার প্রতিনিধি নিয়োগ করেছে। তাহলে উৎপাদনকারী কি করবে, তার পণ্য ওই এলাকায় একমাত্র তার কর্তৃক নিয়োজিত প্রতিনিধিকে তার পণ্য কি করবে, সরবরাহ বা সাপ্লাই করবে। ওই প্রতিনিধির কাছ থেকে ভোক্তারা তাদের প্রয়োজনীয় পণ্য বা চাহিদামতো পণ্য কি করবে, ক্রয় করবে। ঠিক আছে, এইটা হলো 4 নম্বর এই যে তোমার প্রধান প্রণালী। ফার্স্ট নম্বর হচ্ছে এখানে আছে প্রতিনিধি ও খুচরা ব্যবসার মাধ্যমে বিক্রয়। কিন্তু উৎপাদনকারী কি করে, একজন প্রতিনিধি দেয়, আবার প্রতিনিধি খারাপ কাছে বিক্রি করে তার পণ্য খুচরা ব্যবসায়ী নিকট বিক্রি করে, আর খুচরা ব্যবসায়ী নিকট থেকে কেড়ে ভোক্তারা তাদের পণ্য ক্রয় করে। উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধি ফরমাইশ বা চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে খুচরা ব্যবসায়ী নিকট পণ্য সরবরাহ করে। ভোক্তাগণ এই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ী নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও অত্যাধুনিক সামগ্রী আমাদের দেশে এই জাতীয় বন্টন প্রণালীর মাধ্যমে বিক্রয় হয়। এখানে হচ্ছে একজন উৎপাদনকারী কি করে তার পণ্য তার যে বিভিন্ন নির্দিষ্ট এলাকায় নিয়োজিত তার প্রতিনিধির ফরমাইশ অনুযায়ী তার নিকট সরবরাহ করেন। আর ওই প্রতিনিধি কি করে পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে খুচরা ব্যবসায়ী নিকট তাদের পণ্যগুলো কি করে সাপ্লাই দেয়। আর খুচরা ব্যবসায়ীদের মাধ্যম থেকে ভোক্তারা তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো কি বন্টন প্রণালী। আমরা এখানে ফাংশনে আমরা বন্টন প্রণালী পেয়েছি। এই বন্টন প্রণালীর মাধ্যমে খুব সহজে পণ্য করা হয়, বাজারজাতকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা বাসায় ভালো করে দেখবে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।